স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ছাড়াও নিজেদের দাবির পক্ষে আনতে অন্যান্য সক্রিয় রাজনৈতিক দল জোটকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখা দলটি পাল্লা ভারী করতে এখন ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বামদের সঙ্গেও। তাদের এই উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে 2023 সালে 13 জুলাই বিএনপি ঘোষণা করে 31 দফা। তার এক বছর পর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন হয়। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে মতামত নিচ্ছে দলগুলোর। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও মতানৈক্য। দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপির দূরত্ব বেড়েছে এ বিষয়ে। অনেকে মনে করছেন বিএনপি চাইছে নতুন সঙ্গী বাড়াতে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল, বিশেষ করে বামদের সঙ্গে ইতিপূর্বে পর্দার আড়ালে যোগাযোগ রাখলেও এবার প্রকাশ্যে ধারাবাহিক বৈঠক করে চলেছে দলটির নেতারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাম জোটের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জাতীয় নির্বাচন দরকার। এই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত্য প্রকাশ করেছে। নির্বাচন যত ডিলে হবে, যত প্রলম্বিত হবে, তত দেশের সমস্যা বাড়বে। সেই জন্যই আমরা এটা চিন্তা করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছি এবং সেই অংশ হিসাবেই সিপিবি বাসদের সাথে বৈঠক করেছি, তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমাদের সাথে একমত হয়েছে। আর বাসদের নেতারা বলছেন তারা নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, জোট নিয়ে ভাবছেন না। এখন নির্বাচনে কোনো জোটের আলোচনা হয়নি এবং এই প্রসঙ্গটা এখানে উঠেও নাই। এখানে শুধু একটাই প্রসঙ্গ এসেছিল আমাদের, যে নির্বাচনটা করবার আগে কি ধরনের সংস্কারের জন্য এবং কি ধরনের সময়, সংস্কারের নামে সময়ক্ষেপণ যেন না হয়। বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হয় না, হয় কেবল ইস্যুভিত্তিক আলোচনা। তবে সাধারণভাবে এখনো আমরা মনে করি নির্বাচন ধরুন যদি আজকেই ঘোষণা দেয়, কালকেই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং যারা বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে চায় নীতিনিষ্ঠ অবস্থান থেকে, তাদেরকে নিয়েই আমরা সকল আসনে প্রার্থী দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, এবং এটাই আমাদের মূল কথা। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, কোনো বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই, ফলে তাদের নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দেন। বাম বা ডান যে দলগুলোকে বলেন যারা সরকার গঠন করতে পারবে না বা সরকার গঠন করার ক্ষেত্রে বড় দলগুলোকে সেভাবে সুবিধা দিতে পারবে না ভোটের হিসাবে, কিন্তু তারা একটা সুবিধা দিতে পারবে, সেটা হলো বাংলাদেশের সুশীল সমাজের ক্ষেত্রে সুবিধা দিতে পারবে, রাজধানীর যে রাজনীতি সেক্ষেত্রে সুবিধা দিতে পারবে, প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে সুবিধা দিতে, অথবা আপনি তো এটুকু বলতে পারেন যে রাজনৈতিক দল ভারীটা অন্তত হলো সার। নিজেদের দাবির পক্ষে দল ভারী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসাবে বুধবার গণফোরামের সাথেও বৈঠক করেছে বিএনপি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নুপুর মাহমুদ। নুপুর, নির্বাচনকে সামনে রেখে বিএনপি রাজনৈতিক কৌশলে কি ধরনের পরিবর্তন আনছে জানাবেন? দেখুন, আমরা বিএনপি থেকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বলছেন মোটা দাগেই যে প্রথমে কিছুটা সংস্কার করেই যেন দ্রুত নির্বাচন দেওয়া হয়, আর এই লক্ষ্যে কিন্তু তারা আগিয়েছেন। এবং সেই সাথে এর মধ্যেই আমরা কিছুদিন আগেই দেখছি গতানুগতিকভাবেই কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথেও তারা বৈঠক করছেন এবং বিভিন্ন জায়গায় তাদের নেতাদের মধ্যেও বৈঠক করছেন। আগে মূলত আমরা দেখেছি যে সকল বৈঠকগুলো হতো সেগুলো কিন্তু তারা ইন্টারনাল করলেও এখন কিন্তু ওপেনই তারা বৈঠকগুলো করছেন। আমরা সবসময় দেখে আসছি যে তারা সবসময় ডানপন্থীদের সাথেই কিন্তু বাম সবসময় লিয়াজু মেনটেন করে বা হচ্ছে যে তারা বৈঠক করেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা বিএনপি এখন
বামপন্থীদের সাথেও কিন্তু লিয়াজু মেনটেন করছে, বিভিন্ন বৈঠক করছে, সবার সাথে সেমিনার করছেন। এই যে সকল বিষয় একসাথে করে আমরা দেখতে পাচ্ছি তারা একটি কৌশলভাবেই কিন্তু তারা মাঠের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঠের রাজনীতি আসলে কীভাবে করতে চাচ্ছে সেটি কিন্তু বিএনপি প্রতি ক্ষণে ক্ষণে তাদের রাজনীতি যে মূলধারা সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের যে কৌশল আছে তারা কিন্তু অবলম্বন করছে। তারা কিন্তু মূলত বলেছে যে কিছুটা সংস্কার করেই কিন্তু নির্বাচন দেওয়ার জন্য। নেতাদের সঙ্গে যে বৈঠক হয়েছে বিএনপির, সেই বৈঠক নিয়ে বিএনপি কিছু বলেছে কিনা? বামপন্থীদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি শুধুমাত্র তারা নির্বাচন যেন হয়, নির্বাচন কবে দিবে এই নিয়েই তারা কিন্তু একটা আলাপ আলোচনা করেছেন। আমার প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেখানে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহমুদ টুকু তিনি বলেছেন যে তাদের সাথে যে বামপন্থীদের সাথে একটি বৈঠক হয়েছেন সেখানে শুধুমাত্র তারা বসেছেন বৈঠকে, কারণ হচ্ছে তারা নির্বাচন কবে দিবে বা কবে নাগাদ সবার ঐক্যমত আছে কিনা, তারা বিএনপির সাথে তারা নির্বাচন চাচ্ছে কিনা বা একসাথে হয়ে নির্বাচনটা কত দ্রুত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা নির্বাচন হবে কবে এই নাগাদ একটি বৈঠক করেছেন। আর এই বৈঠক নিয়েই কিন্তু তারা মূলত কয়েকদিন গতানুগতিকভাবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বাম দল ডান দলগুলোর সাথে বৈঠক করছেন। ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছিও যে তারা বৈঠক করছেন, আবার গতকালও কিন্তু একটি বৈঠক আছে। এই বৈঠক নিয়ে বাম নেতারা কিছু বলেছেন কিনা নূপুর? হ্যাঁ, বাম দল থেকে তারা বলেছেন, আমরা কথা বলেছি রুহিন প্রিন্সেসের সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত নির্বাচন কেন্দ্রিক তাদের সাথে আলোচনা হয়, তাছাড়া তাদের মতাদর্শিক আদর্শিকের জন্য তাদের সাথে বিএনপির সাথে বলেন আর অন্যান্য দলগুলোর সাথে তাদের যায় না, এমনটি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন এবং বলেছেনও যে তারা তাদের নিজেদের মতো করে তাদের সবগুলো আসনেই কিন্তু তারা প্রার্থী দিবেন এবং নির্বাচনে লড়বেন, এমনটি কিন্তু জানিয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, তারা কোনো জোটে যাচ্ছে না। মূলত তারা নির্বাচন কবে নাগাদ বা নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কি কি করা প্রয়োজন বা কি কি আয়োজন করা যেতে পারে এই সকল বিষয় নিয়েই কিন্তু শুধুমাত্র নিজেদের মতো বলেছেন, নিজেদের মধ্যে এখনো কোনো জোটের চিন্তা ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ নূপুর মাহমুদ। রানা প্লাজা ধসের এক যুগ আজ, দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি নিয়েই আজও ন্যায় বিচার আর ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন শ্রমিকরা। এখনো ঘুরে ফিরে বেশ কয়েকটি প্রশ্ন তাড়া করে ফিরছে তাদের। আদৌ কি বিচার হবে এই ট্র্যাজেডির? কারখানায় নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি কতটুকুই বা নিশ্চিত করেছেন মালিকরা? 24 এপ্রিল 2013 শ্রমিকরা কাজ শুরুর পরপরই বিকট শব্দে ধসে পড়ে 8 তলার একটি বাণিজ্যিক ভবন। সেই কংক্রিটে চাপা পড়ে হাজারো প্রাণ। মুহূর্তেই তছনছ হয় সাজানো গোছানো সোনার সংসার। কারখানার দেয়ালে ফাটল দেখা যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার ভয় তাড়া করে ফিরছিল অনেককে। তবুও জীবন ও জীবিকার তাগিদে সেদিন কাজে যেতে বাধ্য হয়েছিলেন তারা। কিন্তু তারপর বিদ্যুৎ চলে গেল, জেনারেটর ছাড়লো। জেনারেটর ছাড়ার পরে মনে করেন যে তার 1 সেকেন্ডের ভিতরে মানে একটা বম ধরুন বাস্ট হয়, এরকম একটা ঠাস করে একটা শব্দ হয়ে বিল্ডিং নিচ ফেলে দেয়। তো সামনে শিপমেন্ট না আসলে কিন্তু তোমাদের বেতনও দিবে না, তুমি যে নতুন চাকরি করছো তোমার চাকরিও থাকবে না। তখন আমি রুম ভাড়া দিব কি করে আর খাবো চলবো কি, ওই ভয়ে জোর করে উঠছি। অঙ্গহানি আর চিরস্থায়ী ট্রমার সাথে লড়াকু মানুষগুলোর সাথে স্মৃতি হাতড়ে ফেরেন সেদিনের উদ্ধার কাজে নিয়োজিতরাও। 9টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়, বিল্ডিংটা ধসে পড়ে। প্রথম ইনজুরটা আমি বাইর করি। তো ওই দিন আমি ওইখানে প্রায় 18 জনকে জীবিত উদ্ধার করছি এবং ওই সময় ওই দিক থেকে মৃত বের করা হয়েছিল প্রায় 26 থেকে 27 জন। শ্রমিক নেতাদের দাবি ক্ষতিপূরণের অর্থের হয়েছে 9/6। রানা প্লাজা ক্যাশ ফান্ড নামে একটা বই আছে, সেখানে গভর্নমেন্টের লোক আছে, ব্রাঞ্চের আছে, অন্যরা আছে। ওইখানে শ্রমিক প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে, দে আর নট রিয়ালি রিপ্রেজেন্ট দ্য ওয়ার্কার্স। সে ঘটনায় করা 11টি মামলার একটিও আলোর মুখ দেখেনি আজও। কেউ খোঁজও নেননি। এমন চাপা ক্ষোভ আর অভিযোগ অনুযোগ আছে পোশাক খাতের সংগঠনগুলোর বিরুদ্ধেও। অনেকজন রানা প্লাজার 20 কোটি টাকা পাইছে, এই টাকাটা কে দিছে? আমার কাছে কাগজ করে যাচাই করে দেখবে যে কে এত 27 লক্ষ 28 লক্ষ 30 লক্ষ টাকা পাইছে। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবিধান বিশেষজ্ঞ সারা হোসেন তাগিদ দেন সমন্বিত উদ্যোগের। কিন্তু দুর্ভাগ্যবশত
প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ দিয়ে পাঠানোর পরে ওই বেঞ্চগুলো এগুলো শুনানি করতে পারে নাই বা করতে চায়নি, জানি না, যে এই মামলাগুলোর একটা সমন্বিত উদ্যোগ যাতে নেওয়া হয়, কারণ এক যুগ পার হয়ে গেছে, আমাদের আরেক যুগ না যাতে না বসে থাকতে হয়। রানা প্লাজার ধ্বংসস্তূপের ধুলা হয়তো এখন বাতাসে নেই, কিন্তু দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তাদের অনেকেই। রানা প্লাজার ধস শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বাংলাদেশের পোশাক খাতের বিবেকের প্রশ্ন। অবহেলা, বিচারহীনতা আর মূল্যবোধের মৃত্যু একত্রে লেখা ইতিহাস আমরা যেন ভুলে না যাই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। রানা প্লাজা ধসের এক যুগ আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে রানা প্লাজা ধসের এক যুগ আজ, একমাত্র ভবন মালিক সোহেল রানা ছাড়া বাকি সবাই জামিনে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, 2013 সালে রানা প্লাজার যে দুর্ঘটনা, যেখানে হাজারেরও বেশি লোক, সাধারণ শ্রমিক মৃত্যুবরণ করেছে, এবং সেই উপলক্ষে কিন্তু আজকে দিবসটি পালিত হচ্ছে। তো দুঃখজনক হলো যে যদি এখানে এই সাধারণ শ্রমিক না হয়ে যদি আপনার বিশিষ্ট ব্যক্তিরা যদি মারা যেতেন, তাহলে কিন্তু এটার বিচার বলেন বা অন্যান্য যে সমস্যার সমাধানের কথা বললেন, সেগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যেত। কিন্তু এরা তো সাধারণ শ্রমিক, এদেরটা তো সাধারণভাবেই দেখা হবে, বিশেষভাবে দেখার সুযোগ নাই। এদের মামলাটার বিষয়টা একটু আগে সারা হোসেন বললেন যে মামলার দীর্ঘসূত্রিতা, 1 বছরও বিচার হচ্ছে না। এখানে ওই একই কথা বলা হবে, যেটা ফাস্ট ট্র্যাকে ওঠার সুযোগ নাই। কারণ এখানে তো আজকে দেখবেন ইদানিংকালে ফাস্ট ট্র্যাকে উঠে বিশিষ্ট ব্যক্তিরা তাদের মামলাগুলো খুব দ্রুত হয়ে যায়, যারা ক্ষমতায় থাকে তাদের মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের মামলার কোনো খবর নেই। এটা দুঃখজনক। এবং সবচেয়ে হলো এই জায়গাটা তো অনেক গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল যে তো 1-2 মানুষের মৃত্যুবরণ না, এটা হাজার মানুষের উপরে বেশি মৃত্যুবরণ। অতএব সেই জায়গায় যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত বিচার করে অন্তত একটা নিশ্চিত বিচারের জায়গাটা যদি নিশ্চিত করা যায়, তাহলে মানুষের মনে একটা শান্তি আসবে। আর সবচেয়ে হলো যে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অবশ্য অর্থনৈতিক এই যে ক্ষতিপূরণ নিয়ে এটা কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং সেখানেও আপনার অর্থের সীমা নির্ধারণ করা বা কত পরিমাণ পাবে, এটা কিন্তু একটা কমিটি করে হাইকোর্টের হস্তক্ষেপে হয়েছে এখানে। এবং যদিও 2-1 বলছেন, অনেকে বলছেন অনেকে অনেক কিছু পান নাই, কিন্তু অনেকে কিন্তু আবার পেয়েছেন, অনেক লোকই কিন্তু অনেক ক্ষতিপূরণ পেয়েছেন, সেটা সামর্থ্য অনুযায়ী যেটা হোক, যেটা তো আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এসছে। তো আমি মনে করি যে এই ঘটনাটাকে একটা ইনস্ট্যান্স হিসেবে বিবেচনা করে, যদিও এটার একটা পজিটিভ দিক আমরা পরবর্তীকালে পেয়েছি, এই দুর্ঘটনার পরে কিন্তু গার্মেন্টস সেক্টরে যে নিরাপত্তা শ্রমিকদের, সেটা কিন্তু নিশ্চয়ই আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণেই কিন্তু সেই নিরাপত্তাগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে। এরপরে কিন্তু আপনি এইভাবে দেখেন নাই যে ওই ভবনগুলো ওইরকম আপনার ধসে পড়েছে, কারণ ওইটা যদি না হতো বা ওইরকম যদি নিরাপত্তা নিশ্চিত করা না হতো, কেয়ার না করা হতো, আন্তর্জাতিক চাপ না আসতো, তাহলে কিন্তু এরকম ভবন আরো পড়ার সম্ভাবনা ছিল। অতএব সেই দিক থেকে এটা একটা ইনস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতের জন্য আমাদের একটা পাথেও হয়েছে। কিন্তু হলেও একটা ব্যাপার জানতে চাই যে ভয়াবহ এই ভবন ধসে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কি করতে পারে বা সরকারের করণীয় কিছু আছে কিনা? না, সরকারের তো করণীয় আছে বলতে, যে মামলাগুলো হয়েছে সেগুলো তো আপনার এই মামলাগুলো তো সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয় সেখানে তো ব্যক্তিগতভাবে আপনার আমাদের কোনো দায় থাকে না, মামলাগুলো সরকারকেই পরিচালনা করতে হয়, অর্থাৎ সরকারের আইনজীবীরাই করবেন। কিন্তু ওই যে বললাম যে এখানে তো ওই বিশিষ্ট কোনো ক্ষমতাসীন ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিরা নাই, যার ফলে সরকারের আইনজীবীরাও হয়তো ওইটা ওইভাবে দেখেন না, কারণ এটা তো সাধারণ শ্রমিক, এদের ব্যাপারে তাদের দেখার সময় কোথায়? যদি সেটি না হতো তাহলে কেন প্রশ্ন আসবে আজকে যে 12 বছরে কেন মামলাগুলোর সমাধান প্রাইমারি স্টেজ হচ্ছে না? যদিও আপনার রানা প্লাজার যে মালিক ছিল তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা কিন্তু সাজা হয়েছে, সেই মামলা সাজা হয়েছে এবং সেই মামলার সাজার প্রেক্ষিতে তাকে হাইকোর্ট জামিন দিয়েছিল, যেটা পরবর্তীকালে আপিল বিভাগে আবার স্থগিত হয়েছে। কারণ এখানে শুধু সাজার পরিমাণটাই ইম্পর্টেন্ট না, হয়তো কোর্ট এইটা বিবেচনা করছে যে ঘটনার যে ব্যক্তি, অর্থাৎ ঘটনার যে গুরুত্ব, সেই বিবেচনায় হয়তো তার জামিনটা হয়নি এখন, কিন্তু ওইটারই একমাত্র বিচার হয়েছে। কিন্তু অন্য মামলাগুলোর বিচার না হওয়ার প্রেক্ষিতে আমি মনে করি যে সরকারের ব্যর্থতা আছে
এবং সরকারের আইনজীবীদের বিশেষ করে, কারণ সরকার তো সবসময় সবকিছু ফিল্ড লেভেলে মনিটরিং করার সুযোগ থাকে না, তারা অন্য চিন্তায় থাকে, অন্য কাজে থাকে। কিন্তু যারা সংশ্লিষ্ট আইনজীবী আছেন তারা যদি এখানে একটু এফোর্ট দিতেন, তারা যদি চাইতেন যে দ্রুতভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করা হোক, তো সেটা তো হওয়া সম্ভব ছিল। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, একটা ব্যাপার জানতে চাই, শ্রমিক সংগঠন যেগুলো আছে সেগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমরা শুধু ওই যে দিবস ঘিরে কার্যক্রম দেখি, এর বাইরে আমরা খুব একটা কার্যক্রম দেখি না। না, শ্রমিক সংগঠনগুলো বা যারা ভিকটিম মানে যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন, তাদের একটা ভূমিকা কিন্তু আছে। তারা যদি আপনার এই দাবিগুলো জোরালোভাবে সরকারের কাছে যায় এবং যারা বিশেষ করে আইনজীবী আছে তাদের কাছে যদি তারা পার্চু করে যে আমাদের মামলাগুলো আপনারা করছেন না কেন, তাহলে কিন্তু একটা তাড়া হয়, তাহলে তাদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়। অর্থাৎ চাপ সৃষ্টি ছাড়া তো বাংলাদেশে কিছু হচ্ছে না এখন, এটি হলো বড় সমস্যা। আপনি মামলা বলেন, আপনি দেখেন কোনো একটা মামলা নিয়ে যদি আপনার খুব মিডিয়ায় আপনারা হইচই শুরু করেন, আইনও পরিবর্তন হয়ে যায়, আবার বিচারও দ্রুত হওয়ার জন্য ব্যবস্থা হয়ে যায় এবং বিচার ফাস্ট ট্র্যাকে উঠে বিচার হয়েও যায়। কিন্তু যাদের ব্যাপারে বা যে সমস্ত মামলার ব্যাপারে খুব হইচই হয় না, তেমন কোনো প্রতিবাদ নাই, চাপ নাই, সেগুলো ব্যাপারে হওয়ার খুব আপনার ইনস্ট্যান্স খুব কম, কারণ এমনিতে তো মামলার জট অনেক প্রচুর রয়েছে। যারা ফাস্ট ট্র্যাকে যেতে পারে তাদের মামলাগুলো তাড়াতাড়ি হয়। এই ক্ষেত্রে আমি মনে করি শ্রমিক লেভেলে শ্রমিক যারা আছেন, শ্রমিক নেতৃত্ব যারা আছেন, তারা যদি সরকার, বিশেষ করে সরকারের লিগাল ডিপার্টমেন্ট যারা নাকি মামলাগুলো পরিচালনা করছেন, তাদের উপরে যদি তারা একটু চাপ সৃষ্টি করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে, যে মামলা দ্রুত বিচারের ক্ষেত্রে তারা একটু পদক্ষেপ নিবে। জি, জনাব মঞ্জুর মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বপ্ন না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কল্পনাকে সবচেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, কল্পনা প্রবণ আর উদ্যমী তারুণ্যই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। কল্পনা শক্তির কোনো সীমানা নেই। কল্পনা হলো সবচেয়ে শক্তিশালী। কল্পনাপ্রবণ আর উদ্যমী তরুণরাই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম সেন্টার থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রামের ব্যুরো চিফ মাসুদুল হক। মাসুদ, এত অভিযান চলছে, তারপরেও বন্ধ হচ্ছে না কেন ব্যাটারি চালিত রিকশা? কি করলে এগুলো বন্ধ হবে? আর সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এই সিন্ডিকেট কিভাবে এত শক্তিশালী? ঈশ্বর, আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমে আপনারা জানেন দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম, এবং এই বদলুদের চট্টগ্রামে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে এসব ব্যাটারি চালিত রিকশার কারণে। এবং আমরা দেখেছি গত কয়েক বছর ধরে বর্ষার সময় যে সমস্ত দুর্ঘটনা হয়েছে বা মানুষের মৃত্যুর ঘটনা হয়েছে, এর সাথে এই ধরনের রিকশাগুলো জড়িত। এবং সম্প্রতি চট্টগ্রামে গত কয়েকদিন ধরেই কিন্তু পুলিশ অভিযান শুরু করেছে এবং প্রায় কয়েক হাজার আপনার অটো রিকশা অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা পুলিশ আটক করেছে। এবং সেগুলো রাখলে কিন্তু এই মুহূর্তে কোনো জায়গা নেই, সেগুলো রাখা হয়েছে চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ে। সেখানে প্রায় 2 থেকে 3 হাজার রাখা হয়েছে, কিন্তু পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 60,000-এর অধিক ব্যাটারি চালিত রিকশা। এবং এই রিকশাগুলোর যে এক একটি রিকশা, এগুলো কিন্তু বিভিন্ন দেশের অর্থাৎ চীন থেকে বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে এগুলো তৈরি করা হয়। এবং এখানে যারা রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকে বলছেন আসলে এগুলো এভাবে আসলে বন্ধ হবে না, অর্থাৎ এটি পুরো দায়িত্ব হচ্ছে এখন এনবিআর এবং কাস্টমসের উপর। অর্থাৎ যে কেউ এই ধরনের পার্টস অর্থাৎ এইসব রিক্সাগুলোর পার্টস কিন্তু যে কেউ আমদানি করতে পারে, অর্থাৎ ইম্পোর্ট করতে পারে। এবং এনবিআর একটি কোড আছে এসআই কোড ওয়ার্ল্ড। ওই কোডে একটি নাম্বার রয়েছে। যদি এনবিআরের বা আপনার কাস্টমসের যারা কেউ যদি মনে করে আমরা এই পণ্যটি আমরা আমদানি করতে দিব না, সেক্ষেত্রে কেউ যদি আমদানি করতে যায় সে আমদানি করতে পারবে না। এছাড়া এইভাবে আসলে অভিযান চালিয়ে এটি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকেই। এবং এই মুহূর্তে যেটি হয়েছে, পুলিশ অভিযান চালাচ্ছে, এরপরে কিন্তু তাদের যে দৌরাত্ম্য সেটি থামানো যাচ্ছে না। নগরীর প্রতিটি জায়গায় পুলিশ অভিযান চালালেও তারা কিন্তু এখনও চলছে, অর্থাৎ প্রায় 60,000-এর অধিক।
মাসুদ, একটা ব্যাপার, এই সিন্ডিকেটের তো আমরা আপনার প্রতিবেদনে যেটা দেখলাম, সিন্ডিকেটের অনেকগুলো স্টেক হোল্ডার আছে, এরা সবাই সুবিধাভোগী। এদেরকে কিভাবে থামানো সম্ভব? পুলিশ প্রশ্ন করছে যে আমদানির অনুমোদন কে দিয়েছে, আমাদেরও প্রশ্ন যে আমদানির অনুমোদন কে দিয়েছে, কে থামাবে এটা? আর রিকশার পার্স আমদানি নিষিদ্ধের কথা যে বলা হচ্ছে, এটা আদৌ সম্ভব কিনা? অবশ্যই এটি সম্ভব। আমি যদি বলেছিলাম যে অ্যাসেকিউর ওয়ার্ল্ড যে এনবিআর এর যে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে এই পার্সের একটি নাম্বার রয়েছে। ওরা যদি মনে করেন যে এনবিআর বা কাস্টমসের আমরা এই নাম্বার, অর্থাৎ এই অংশটি, এই গাড়ির অংশটি আমরা পার্সটি আমরা আমদানি করতে দিব না, সেই ক্ষেত্রে সেটি বন্ধ হতে পারে। 1 2 নম্বর হচ্ছে আমরা যে বলেছি যে বড় একটা অংশ এখানে জড়িত গ্যারেজের মালিক, বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এবং তারা মিলে এই ডেলি অর্থাৎ প্রতিটি আপনার রিক্সা থেকে প্রায় 170 থেকে 180 টাকা করে আপনার চাঁদা ওঠানো হয়, অর্থাৎ ব্যাটারির চার্জ দেওয়ার জন্য। সেই চাঁদার ভাগ অনেকে পায়, সেটি খোদ জানিয়েছেন যারা চালক রয়েছেন তারাও বলেছেন, এবং অটোরিকশা বা হালকা মোটর যারা রয়েছেন শ্রমিক, তারাও একই কথা বলেছেন। অর্থাৎ এইখানে বিশাল একটি চাঁদাবাজি হচ্ছে, এর অংশ যাচ্ছে বিভিন্ন জনের কাছে। এটা বন্ধ করার জন্য একটা সদিচ্ছা দরকার সবগুলো জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ মাসুদুল হক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।